একটি শহর যার নাম ঢাকা, একটা মানচিত্র যা ছিল গোপন, এবং এক পরিকল্পনা যার লক্ষ্য ছিল পূর্ব বাংলাকে ধ্বংসে পরিণত করা। 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার সময় পশ্চিম পাকিস্তানের ক্ষমতাধররা নিজেদের মনে করত আসল মালিক, আর পূর্ব বাংলা কেবল সংখ্যায় বেশি কিন্তু শাসনে দুর্বল। ঢাকাকে তারা বানাতে চেয়েছিল কেবল একটি প্রশাসনিক কেন্দ্র, না ছিল শিল্প, না শিক্ষা, না সামরিক রক্ষা। তারা চেয়েছিল পূর্ব পাকিস্তান থাকবে গরিব, নির্ভরশীল আর চিরকাল মাথা নিচু করে থাকবে। এই ভিডিওতে আমরা জানব পাকিস্তানি শাসকদের গোপন কলোনি নীতি, কিভাবে ঢাকাকে ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছিল, কিভাবে পূর্ব বাংলার সম্পদ শোষণ করে পশ্চিম পাকিস্তান সমৃদ্ধ হচ্ছিল, আর শেষ পর্যন্ত কিভাবে সেই কলোনি থেকে উঠে এসেছিল এক স্বাধীন জাতিসত্তার দাবি। ভাই ও বোনেরা, ইতিহাসের এমন না বলা সত্য জানতে চাইলে একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আরো ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ ইতিহাস ভুলে গেলে আমরা সেই দাসত্ব ফিরে আসবে আবারও। 1947 সালে ভারত ভাগ হলো, ধর্মের ভিত্তিতে গঠিত হলো পাকিস্তান। দুটি অংশ, একটা পশ্চিমে, আরেকটা প্রায় 1600 কিলোমিটার দূরে পূর্বে। তবে মজার কথা হলো, জনসংখ্যায় পূর্ব পাকিস্তান ছিল বেশি, কিন্তু প্রশাসন, সেনা, রাজনীতি, অর্থনীতি সব নিয়ন্ত্রণ করত পশ্চিম পাকিস্তান। শুরু থেকে তারা মনে করেছিল পূর্ব বাংলার মানুষ অশিক্ষিত, গরিব আর শাসনের অযোগ্য। তাদের দৃষ্টিতে পূর্ব বাংলা হবে কৃষি প্রধান কাঁচামালের উৎস, যেখানে শিল্প, শিক্ষা, উন্নয়ন নয়, থাকবে কেবল নিয়ন্ত্রণ আর নিয়ন্ত্রণ। 1948 থেকে 1969 পর্যন্ত পাকিস্তানের জাতীয় বাজেট বিশ্লেষণ করলে দেখা যায় প্রায় 75% বিনিয়োগ হতো পশ্চিম পাকিস্তানে। পূর্ব পাকিস্তান থেকে সংগ্রহ করা রপ্তানি আয়ের বড় একটা অংশ ব্যবহৃত হতো করাচি, লাহোর, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির উন্নয়নে। আর ঢাকা, এখানে কোনো বড় শিল্প অঞ্চল গড়ে উঠতে দেওয়া হয়। শিল্প ও অবকাঠামোগত প্রকল্প বারবার বাতিল করা হতো। বলা হতো পূর্ব পাকিস্তান বন্যাপ্রবণ, এখানে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। ঢাকাকে রাখা হয়েছিল কেবল প্রশাসনিক সদর দপ্তর হিসেবে, আর আসল উন্নয়ন কেবল পশ্চিমের জন্য ছিল। সেনাবাহিনীর প্রায় 90% কর্মকর্তা ছিল পশ্চিম পাকিস্তানে। পূর্ব পাকিস্তানে সামরিক ঘাঁটি থাকলেও ছিল সামান্য প্রতিরক্ষা পরিকল্পনা। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার একাধিক রিপোর্টে লেখা ছিল ঢাকা ও পূর্ব বাংলা ভিন্ন ভাষাভাষী ও সাংস্কৃতিকভাবে বিপজ্জনক, সতর্ক নজরদারি প্রয়োজন। সাংস্কৃতিক দমন শুরু হয় রবীন্দ্রসঙ্গীত বন্ধের উদ্যোগ গ্রহণ করে, পূর্ব বাংলার নাটক সাহিত্যকে বাঙালি জাতীয়তাবাদ বলে দমন করে, এবং উর্দুই একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করার মাধ্যম। আর এসবই ছিল সাংস্কৃতিক শেকল কেটে ফেলার চেষ্টা। পাকিস্তানের শাসক গোষ্ঠী ভেবেছিল ঢাকা শহরকে শুধু দাপ্তরিক কেন্দ্র রেখে চেতনার জন্ম হতে দেবে না, কিন্তু তারা জানতো না এই ঢাকা একদিন হয়ে উঠবে প্রতিবাদের অগ্নিকুণ্ড। 1952 সালের ভাষা আন্দোলন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন সব শুরু করেছিল ঢাকা শহর থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পল্টন ময়দানের মিছিল, প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন পাকিস্তানের গোপন নীতিকে ভেঙে দিয়েছিল। তারা চেয়েছিল কলোনি বানাতে, কিন্তু তারা পেয়েছিল এক গর্জন তোলা জাতি। ঢাকা শহর যাকে ভেবেছিল গরিব, দুর্বল, শাসনযোগ্য, সেই ঢাকা হয়েছিল এক স্বাধীন দেশের রাজধানী। পশ্চিম পাকিস্তানের গোপন মানচিত্র, বাজেট বৈষম্য, সাংস্কৃতিক দমন
সামরিক অবহেলা সবই ভেস্তে গিয়েছিল এই শহরের সাহসী মানুষের কারণে। এখনো সময় সময় আমরা ভুলে যাই তাদের ইচ্ছা ছিল আমাদেরকে শাসন করা, নট অ্যাজ ব্রাদার্স বাট অ্যাজ সাবজেক্টস। বন্ধুরা, যদি এই ইতিহাস আপনার হৃদয়ে লাগে, লাইক দিন, সাবস্ক্রাইব করুন, ভিডিওটা শেয়ার করুন, আর কমেন্টে লিখুন আপনার চোখে স্বাধীনতার আসল মানে কি। কারণ ইতিহাস শুধু পেছনে তাকানোর জন্য নয়, সচেতন হওয়ার জন্য।